কিভাবে হোক পাকা ইনকাম করব। আপনার এমপ্লয়ি কতজন এখন? ৩২ জন। ওর আসলে কিছুই ছিল না। ৳১,০০০ বোনের কাছ থেকে নিয়ে শুরু। ৫ বছর পর আমাদের রেগুলার ১,০০,০০০ কাস্টমার হবে। স্বপ্ন দেখি যে হচ্ছে গিয়ে আমরা ৫ বছরের ভিতরে ৳১০০,০০,০০,০০০ বিজনেস বানাবো ইনশাল্লাহ। স্বপ্নটা আপনি দেখছেন? এই বয়সে এগুলা সম্ভব আসলে। ১৮ থেকে ২০ বছরের ছেলেমেয়ে যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। কত সালে ৳৮০,০০০ বিজনেস ছিল এটা আচ্ছা, ধার করেছিলেন বললেন ফ্রেন্ডের কাছ ওটা থেকে। হচ্ছে গিয়ে ২২ এর শেষের দিকে। মাত্র কি অনার্স সে 4th ইয়ারে পড়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্র্যান্ডিং বাংলাদেশের একটি এপিসোডে। যিনি আমার সঙ্গে আছেন তাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনারা অনেকেই দেখে থাকবেন। তার সঙ্গে হয়তো অনেকেই কানেক্টেড আছেন। কিন্তু আজকে আমরা একটু নতুনভাবে তাকে একটু জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চাইলে আপনি আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। এছাড়া আপনি চাইলে মেইলও করতে পারেন। আমাদের মেইল অ্যাড্রেসটি হচ্ছে sharemystory24@gmail.com। নামটা বলেন ১ম এ জি। আমার নাম মোহাম্মদ নাহিদ হাসান রুবেল। ডাকনাম রুবেল। হ্যাঁ, কিন্তু আপনাকে সোশ্যাল মিডিয়াতে নাহিদ বলে হ্যাঁ, পরিচিত। নাহিদ নামে চিনি। বয়স সব কত ভাই আপনার? আমার 23 বছর। ২৩ বছর বয়স। জন্ম জেলা কোথায়? রংপুর জেলা, মিঠাপুকুর উপজেলা। এখন আপনি ঢাকাতেই থাকেন। হ্যাঁ, ঢাকাতে। আমরা শুরু করি যেখান থেকে হ্যাঁ, আপনি বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। জি। আমার বাবা সাধারণ একজন কৃষক আর মা গৃহিণী। তো কৃষক বলতে আপনাদের নিজেদের জমির পরিমাণ কতটুকু ছিল? ১ বিঘা সামথিং হবে আরকি জাস্ট ধানের জমি। এটুকু নিজেদের? হ্যাঁ। পাশাপাশি কিছু আপনার বাগান আছে, আমের বাগান মনে হয় এখানে ১০% র মতো। আর আমাদের জমিটা আছে বাজারে মূলত যেটা বাসা আরকি, বসত বাসা এইটা। আচ্ছা। তো চলে কিভাবে তাহলে? আমার বাবা কিন্তু একদমই পড়ালেখা মানে যে উনার যে নাম, উনার নামটা কোন রকম লিখতে পারে। এছাড়া উনি কোন কিছু লিখতে বা পড়তে পারে না। এইজন্য আসলে উনি অন্য কোন কাজ করতে পারত না। কৃষি কাজ করত। পাশাপাশি আমার মা কিন্তু গ্রামের ওখানে মহিলাদের কাপড় সেলাই করে দিত। আমার মায়ের কিন্তু এখনো সেলাই মেশিনটা আছে। সে থেকেই গরু পালন করত বাসায়। মোটামুটি আমাদের বাসাটা আবার বাজারেই তো ২ কেজি ৩ কেজি যা হয় মোটামুটি আপনার ওই ভালো দাম দুধ পাওয়া যায়। বাজারে বিক্রি করেই এটা দিয়ে চলতো আরকি। কয় ভাই বোন আপনারা? আমরা ২ ভাই বোন। আমার বোন বড়, আমি হচ্ছে ছোট। ছোট। জি। তারপর? মানে মোটামুটি নিম্ন মধ্যবিত্ত হলে যা হয়। বিশেষ করে উত্তরাঞ্চল তো জানতেই পারতেছেন। দক্ষিণাঞ্চলে যেটাকে হচ্ছে নিম্ন মধ্যবিত্ত বলা যায়, হুম, আমাদের ওখানে সেটা কিন্তু উচ্চবিত্ত একদম বলা যায়। জেএসসি-তে আমার জিপিএ ৫ আছে, এমনকি এইচএসসি-তেও জিপিএ ৫ আছে। হুম। আর আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম। আমার বোন আবার হচ্ছে কি এলাকার ভিতরে ভালো স্টুডেন্ট ছিল সবথেকে বেশি। আচ্ছা। ৯-১০ ওভাবেই চলছে। এসএসসি দেওয়ার পরেই রংপুর কারমাইকেল কলেজে এটা আমার তো ওখানেই মোটামুটি ভর্তি হয়ে যায় আরকি। তো রংপুর তো ভর্তি হলাম। আমার আপুও তখন কিন্তু রংপুর কারমাইকেল কলেজেই পড়াশোনা করে। ২ জনের বাহিরে থাকা খরচ, মেস ভাড়া ছিল ৳১,০০০, ৳৩০ করে দৈনিক মিল খরচ ছিল। পরিবার থেকে এই সাপোর্টটা দেওয়ার মতো এবিলিটি ছিল না কিন্তু। মানে বাবার কৃষিকাজ করে এটা সম্ভব ছিল? না, আমার এখনো মনে আছে যেমন পরীক্ষার ফি দেয়া লাগবে বা হচ্ছে গিয়ে আমার কোচিং এর ফি বলেন বা বই কেনা লাগবে। মুরগি বা খাসি যেকোনো একটা বিক্রি করে তারপর নেয়া লাগতো আমার। ওখানে ড্রয়ারে সঞ্চিত টাকা কোনো আছে। অর্থ নাই। হুম। হ্যাঁ, প্লাস পয়েন্ট ছিল আবার আমার বোন হচ্ছে গিয়ে উপবৃত্তি পাইছিল। আপনি পান নাই। না, আপনার এসএসসি রেজাল্ট কি ছিল? জিপিএ ৫ এ ছিল। কিন্তু মেয়েদের ক্ষেত্রে একটু প্রায়োরিটি ও থাকে। রাইট, রাইট। হ্যাঁ, কারমাইকেলে কলেজে ভর্তি হলেন। হ্যাঁ। জি, বিখ্যাত কলেজ তো রংপুরে। আমার আপু আবার হচ্ছে গিয়ে টিউশনি করতো ওখানে। আপু টিউশনির টাকা থেকে কিছু করে আমাকে দিত। মানে এইভাবে চলতাম। ছেলে মানুষ আমি আমার বন্ধুরা হচ্ছে গিয়ে এখানে যাচ্ছে, ওখানে যাচ্ছে। আমার পকেটে ৳১০ ৳২০ থাকতেছে না। ৳৩০ মিল খরচ শুনলে মনে হবে যে এটা কোন টাকা। এখনো ৳৪০ ৳৫০ মিল খরচ আছে। আর আমি যখন ছিলাম ৳২৫ থেকে ৳৩০ হইছে তখন। সেটা কি একবেলায় মিল? না, সারা ৩ বেলা। ৩ বেলার মিল হ্যাঁ, ৳৩০। ৳৩০ দিয়ে আমরা খাইছি আপনার। সকালে দিত ডাল আর ভর্তা। দুপুরে একটা আমিষ থাকতো। একটা ছোট আপনার হয়তো ব্রয়লার মুরগির পিস। ব্রয়লার মুরগি এবং মাছ ম্যান্ডেটরি থাকবেই। রাতে একটা হচ্ছে যেকোনো আমিষ দিত। পিস বুঝতেই পারতেছেন খুব টাকা ছোট। হিসেবে এটা। আমি কিন্তু এসএসসি ২০১৮ এইচএসসি পরীক্ষা দিতে যাব। ওই টাইমে করোনা শুরু হয়ে যায়। যখন লকডাউন দেয় সবাইকে বাসায় চলে যাওয়া লাগে। তো করোনা আসার পরে হয় কি তখন আমাদের বাসার পিছনে আবার ২ শতক একটা জমি ছিল। তো ফোন নাই আপনার। লকডাউনে কোথাও যাওয়া যাচ্ছে না। আমি পড়াশোনাও করতে পারতেছি না। আর কথা হচ্ছে গিয়ে বাসায় বসে কতদিন পড়বো? ভালো লাগতেছে না তো। তো ওই টাইমে ২% তেই কিছু পুঁইশাক লাগাইছিলাম, লাউ শাক, বস্তাতে করে আদা, বড়ইর কুল লাগাইছিলাম। বসে বাসায় কি করব? সারাদিন ওখানেই সময় দিতাম। যেহেতু ফোন নাই। তো ওই যে দুধ বিক্রি করার ঠেকা ছিল ওখান থেকে নিছিলাম। পুঁইশাক যদি নিয়ে যাই ৳৫ করে আপনার হচ্ছে গিয়ে বিক্রি হবে। আর পুঁইশাকের বিষয়টা কি ছিল? ও! দ্রুত হয় এটা। হ্যাঁ, প্রতিদিন আপনি ৭ দিন পর কাটতে কাটতে পারবেন। পারবেন, রাইট। আলহামদুলিল্লাহ আমি প্রায় ঐরকম করেই ৳১৬০০ মতো জমাইছিলাম। এই পুঁইশাক জাস্ট হ্যাঁ, পুঁইশাক বিক্রি করেই তখন। এখানে ৳৩০ দিয়ে মিল খরচ রাইট, খাইতাম। রাইট। ওই টাইমে ৳১৬০০ আমার কাছে জমানো ছিল। পেঁপে গাছ লাগানো ছিল, ভালো পেঁপে আসছিল। আমি কাঁচা বিক্রি করতে পারবো। হুম। তো এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, মানে আমাদের বাসা অব্দি আপনার হচ্ছে ঘরে পানি উঠছিল। আমার সবকিছুই মানে পুঁইশাকের গাছ মারা গেছে। তারপর আদার বস্তা সব পচে গেছিল। আমার কুল গাছ যেগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে করোনা শেষ হয়ে গেল আবার আমাকে রংপুর যাওয়া লাগে। 2nd ইয়ারের লকডাউনে আপনি এই কাজগুলো করছেন। ওকে। 20 এর হয়নি, 20 এর আগের আগের বয়সটা। এই বয়সটা খুব ইম্পোর্টেন্ট একটা বয়স। আজকের এই যে গল্পটা এখানে হচ্ছে,
আমি বলব যে 18 থেকে 20 বছরের ছেলেমেয়ে যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সময়। অনেক মানুষ আছে যারা 40 বছর 50 বছরে গিয়ে শুরু করে। তারা কিন্তু অনেকে আফসোস করে, "ইস! আমি যদি 20 বছরে শুরু করতে পারতাম।" ইটস আ বিউটিফুল স্টোরি। আমার মনে হয় শোনা উচিত আপনাদের প্রত্যেকের। জি। তারপর কি হলো ভাই? তবে আমার মেসে কিন্তু ফ্রেন্ড সার্কেল আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল। হুম। তো কয়েকজন একদম ক্লোজ ফ্রেন্ড ছিল এবং একজন ছোট ভাই ছিল। মেসেজ ছোট ভাই পরিচিত, হ্যাঁ। যে নাজমুল এটা করব, ওটা করব। আমার ফরহাদ নামে এক বন্ধু ছিল। তখন ওই টাইমে আমার একটা Oppo ফোন নিয়ে দিছিল। এডমিশন টাইমটা আবার অনেক দেরি হয়ে যায় কিন্তু আপনার তখন। জি। যেহেতু লকডাউনের কারণে কিছুদিন খুলতেছিল আবার বাদ যাচ্ছিল। কিছুদিন খুলতেছিল আবার বাদ যাচ্ছিল। ওই টাইমে কিন্তু গ্রুপ ভিত্তিক বিজনেস অনেক ভালো চলতো আপনার। রংপুরে থাকি এখানে কি আছে? অনেক খুঁজে দেখি যে না রংপুরে আমাদের বিখ্যাত হাড়িভাঙা আম। ২১ এর শুরুর দিকে আপনার তখন। তখন ৩ জনে পরিকল্পনা করি যে আসো এবার রংপুরে হাড়িভাঙা আম নিয়ে কিছু করি। আপনার যে বয়স, এই বয়সে কিন্তু আসলে এইসব চিন্তা মাথায় আসে নাই আমাদের। আপনি এগুলো চিন্তা ভাবনা কেন করতেছিলেন? ওই যে টাকার প্রয়োজন, পকেট খুব ফাঁকা সহজ প্রয়োজন। উত্তর। যেখানে ৳৩০ হলে আমার একদিন সারাদিনের খরচ বেঁচে যাচ্ছে। ৩ বেলা খাইতে পারতেছি। তাদের কিন্তু ভালো ছিল। কিন্তু তারা আবার আগ্রহী ছিল এটা যে নাহিদ ভাই করেন কিছু আমরা আছি। আচ্ছা, ওকে। তারপর? মানে পথে গিয়ে আমি আম বিক্রি করতেছি। কে কি ভাববে? এজন্য আমি এবার করি কি আমার Facebook আইডিটা আমার যেটা পার্সোনাল ছিল আমি টোটাল চালা বাদ দিয়ে আমি আলাদা একটা নাম খুলি তখন যে রংপুর হোম ডেলিভারি সার্ভিস এবং ওখানে আমার পরিচিত কাউকে নেয়নি। এর আগে আপনি কি আমের খোঁজ করেছেন আম কোথা থেকে পাবেন নাকি বাজার থেকে ডিরেক্টলি বাজার থেকে বলতে কি আমাদের পদাগঞ্জ ওখান থেকে পাশে এবং আমার যে ছোট ভাইয়ের কথা বলছিলাম, হ্যাঁ, ওর বাসা আবার পদাগঞ্জেই এবং ওইখানে হাড়িভাঙা আম হয়। আমি তখনও জানতাম না যে রংপুর থেকে আম অন্য জেলায় পাঠানো যায়। মানে জিরো নলেজ যেটাকে হ্যাঁ, বলে। আমি তখন জানতাম যে রংপুরে যারা নেয় আমি ওখান থেকে এনে তাদের কম দামে সাপ্লাই দেব। ওকে। মূলধন তো কিছু লাগবে। তো আবার আমার আপুকে বলে ৳১,০০০ তার থেকে নিছি। আমার বন্ধু ফরহাদ ও ৳১,০০০ দিছে। আর আমার ছোট ভাই ও ৳১,০০০ দিছে। আর আমার হচ্ছে কি যে মানে রুমমেট করে নেয়া লাগছে। তো ৳৪,০০০ দিয়ে আমরা কিছু ক্যারেট কিনলাম যে প্লাস্টিকের ঝুড়ি। হ্যাঁ। স্বপ্নটা আপনি দেখছেন। এই বয়সেই এগুলা সম্ভব আসলে। সো এগুলো যদি কেউ কখনো করে বাড়িতে এদেরকে সবসময় ইন্সপায়ার করবেন। জি, তারপরে? গ্রামের মা-বাবা কেমন হয় জানেন তো। ভালোভাবে পড়াশোনা করবে, চাকরি করবে সরকারি এইটা। কিন্তু আমি তো আবার এই ড্রিম নিয়েও করতেছি না যে না আমি বিজনেস করে এইটা করব। আমার টাকার দরকার তখন প্রয়োজন। হুম, এখন টাকা আমি কোথায় গেলে পাবো? এইজন্যই আমি এটার পিছনে ছুটতেছি। জি। তো বিভিন্ন গ্রুপে মার্কেটিংটা আমি করব এবং অর্ডার নেয়ার দায়িত্ব আমার। হুম। গ্রুপে পোস্ট করতাম যে আপনার বিভিন্ন নামে যে আমরা রংপুর থেকে হানিভাঙা আম নিয়ে কাজ করতেছি। আপনি চাইলে নিতে পারেন একদম কম মূল্যে। প্রসেসটা কি ছিল? লাইক অর্ডার করলে আপনারা কালেক্ট করতেন আম? তো আম আসতে তখনও দেরি ছিল কিন্তু। তখন লটকন আবার আসছিল। আমি হঠাৎ করে Facebook থেকেই পিকচার নামাইছিলাম। আমার তো ছবি তোলার মতো ভালো ফোন ছিল না। পিকচার চুরি করা যাকে বলে যে লটকন দেয়া যাবে। ৳৮০ তেই পাওয়া যাচ্ছে ভালো পরিমাণ। ওইটা আবার বিক্রি করলে ৳১৫০ দিয়ে বিক্রি করতে পারতেছি। সাইকেলে করে কিন্তু ডেলিভারি। নিজেরাই গিয়ে ডেলিভারি দিয়ে আসতেন? যে আমি অর্ডার নিবো, কেউ একজন কিনে এনে রেডি করে দিবে, একজন সাইকেলে করে রংপুরে হোম ডেলিভারি দিবে। হুম, মানে এইভাবে আমাদের পার্ট গুলো ভাগ করা ছিল। হুম। দেওয়ার পর ৳৮০ লাভ। তো চিন্তা করলাম যে আমাদের ২ দিনের মিল খরচ উঠে গেছে। মানে ১ম অর্ডারেই ৳৩৫ কেজিতে আপনার প্রায় ৪০ কেজি আমি ১ম অর্ডার দিছিলাম, বিক্রি করছিলাম। পদাগঞ্জ থেকে আপনার ওখানে রেডি করছিলাম, ওখান থেকে অর্ডার করে নিয়ে আসছি। আবার এখানে সাইকেল নিছি। সাইকেল নিয়ে আবার উনার বাসায় গিয়ে ডেলিভারি করে আসছি। নিজেরাই করতেন? হ্যাঁ, ওকে। নিজেরাই সবকিছু নিজেরাই করতাম। হুম, পাশাপাশি আবার অনেকেই আছে না যে বাইরের জেলা থেকে যারা ভালো বিজনেস করতেছে। তারা বলে কি যে, "নাহিদ ভাই আপনি আমার অর্ডারটা প্লেস করে সবকিছু করে দেন। হুম। আপনাকে কেজি প্রতি আমি ৳২ হোক ৳৪ হোক দিব।" আমি যদি ৳২ করে লাভ রাখি ৳২০০ থাকতেছে। তখনও আমরা ২০০-৩০০ কেজি করে আম দিতে পারতাম। তো তখন ২০০ কেজি পাওয়া মানে আমাদের কাছে বিশাল বড় অর্ডার ছিল। রংপুরের বাইরে ডেলিভারি দিতেন কিভাবে? ওই যে ওখানে তখন কুরিয়ার। তো তখন আবার আগে টাকা বারবারই চাইতাম কাস্টমার পিছনে। কারণ আমাদের তো ভয় লাগতো সবসময়ই। হ্যাঁ, টাকা দিত? তখন অনেক ক্ষেত্রে অনেকে বিশ্বাস করে দিত, অনেকে দিত না। কিন্তু যারা দিত না তাদের আমরা আম দিতাম না। কারণ আমাদের তখন ওই সাহস নাই। পুঁজিটা নাই। হ্যাঁ, পুঁজি নাই। রাইট। তো হঠাৎ করে একজন আমাদের কক্সবাজার চকরিয়া থেকে একজন ফোন দেয়। ফোন দিয়ে বলে যে, "নাহিদ ভাই আমি এখানে বিজনেস করি। আমার বড় বিজনেস আছে। বোনের বাসা আছে। আমি বোনের বাসায় নতুন বিয়ে দিছি বোনের। আমি ভালো আম পাঠাবো।" ৳১৭,০০০ র অর্ডার ছিল। অনেক আম। ২৫০ কেজির উপরে ছিল। আপনার মতো ভালো মানুষ আর হয় না। হুম। প্রতিদিন কথা বলে, "কি অবস্থা কি?" তো বললেন যে, "ভাই টাকা কিভাবে দিবেন?" কয়, "ভাই কুরিয়ার খরচটা আগে দিব। বাকি টাকা আমি কুরিয়ারে দিয়ে নিবো।" এবং সবসময় খোঁজখবর নেয়, "নাহিদ ভাই কি অবস্থা? কেমন বিজনেস করতেছেন? কি অবস্থা? আপনার বাসায় কয়জন? আমি রংপুর যাবো, ব্যবস্থা করেন।" তো মোটামুটি আম রেডি করার পর ভাইকে বলি যে, "ভাই আপনার আম নিয়ে আসছি। কুরিয়ার খরচটা দেয়ার কথা ছিল এখনো দেননি।" আর ওই টাইমে আবার হয়েছিল কি? কোন পচনশীল পণ্যে ক্যাশ অন হবে না। আম বুকিং করে দিলাম। বেচারা আম পাওয়ার পর থেকে তারপর আর ফোন রিকুয়েশন করছে না। আমাকে সবখান থেকে ব্লক করে দিচ্ছে। মানে বিজনেসের পুঁজি মাত্র বর্তমানে ৳১৫০০ সিগারেট কেনার পর। আমরা তখন করতাম কি? ওই যে আমার ছোট ভাই ছিল না? ওর অনেক চাচা জ্যাঠাদের ভালো আমের বাগান আছে। তাদের দিয়ে এ নিতাম। আহা! মানে তখন আমাদের টাকা দেয়া লাগতো না। এই সাপোর্টটা পাইতাম। প্রতিদিনের আম বিক্রি করে টাকা কিন্তু দিয়ে দিতাম পরের দিন বা ২ দিন পর।
তো বিজনেস শুরু করার ৯ দিন পর এই কাজটা হয় আমার। ১৭,০০০ টাকা। হ্যাঁ, ৳১৭,০০০ তাছাড়া থানাতে আপনার গেছিলাম। কয় ভাই এটা এত টাকার জন্য আসলে আমরা এগুলোতে সময় দিতে পারব না। মানে এই অ্যামাউন্টের জন্য। হ্যাঁ, এত ছোট অ্যামাউন্ট এর জন্যে। তো জিডি করে আসছিলাম ওই অবধি শেষ। এখন অব্দি ওটা ওই অবস্থাতেই আছে। টোটাল সিজন আমাদের বিজনেস করে ৳৪,০০০ ঘাটতি ছিল। মানে লাভ তো নাই আর হ্যাঁ, ৳৪,০০০ ৳৪,০০০ লস। ঘাটতি ছিল আমাদের। আমের সিজন তো শেষ। তো এখন আসলে করব কি? তখন আবার গ্রুপে দেখতাম মিশরের খেজুর একটা বিক্রি হয়। কাস্টমাররা ওইটা পছন্দ করতেছে। অনেকেই কাপড় বিক্রি করতেছে তো কাপড়ে দেখতাম রিস্ক নাই। তখন আমি আবার রংপুরে খুঁজতে আমাদের রংপুরে ফল ভান্ডার আছে। ওদিকে গিয়ে দেখি না ওখানে আছে। এই খেজুরগুলো ওখান থেকেই আমি কিনতাম। এখন প্যাকেজিং করব কেমনে? তখনও কিন্তু আমরা ডিজিটাল মেশিন কিনতে পারিনি কোনো। খেজুরগুলা রেসপন্স পাচ্ছিলাম ভালো। ভালোভাবে ডেলিভারি করতে পারলে ৳৮০-১০০ লাভ থাকে আপনার একটা পার পার্সেলে। ১ কেজির পার্সেল না, হাফ কেজির। ২ কেজি মানে কেজিতে জি। ৳৫০ লাভ রাখার চেষ্টা করতাম। ওকে। তখন পেজ একটা খুলছিলাম পণ্য কুটির নামে। পণ্য কুটির। হ্যাঁ, তখন পর্যন্ত বুস্ট-টুস্ট কিচ্ছু না শুধু গ্রুপের কখনো জানতাম না ওগুলা। ক্লাস টিচারের কথা মনে পড়ে গেল। উনি আমাদেরকে ক্লাসে ইংরেজি প্র্যাকটিস করাতেন। উনি একটা খুব চমৎকার কথা বলতেন। আমরা ভয়ে লাজে ইংলিশ বলতাম না ক্লাসে। তো উনি সবাইকে ইন্সপায়ার করতেন এবং এরপরে শুরু হতো ভুল-ভাল ইংরেজি বলা। তো সেটা যেটা হয় আমরা আসলে বুঝি কিন্তু বলতে পারি না। তো একটা ভুলভাল ইংরেজি বলে পাশ থেকে অনেকজন হাসতো। তো স্যার একটা কথাই বলতো যে, "ও তো রাস্তায় নামছে। রাস্তায় নামলে গন্তব্যে যাইতে পারবে একদিন। কিন্তু যারা হাসাহাসি করছো তারা তো রাস্তায়ই নামো নাই। সো তারা কোনো গন্তব্যে যেতে পারবে না।" ফ্যাক্ট হচ্ছে ও যে কাজগুলো করছে এগুলো বিজনেসের ১ম ধাপ। ও রাস্তায় নেমে গেছে। সুতরাং ও যদি টিকে থাকে ও সফল হবেই। আজকের এই গল্পটা যারা শুনছেন বিশেষ করে ১৮ থেকে ২০ বছর বয়সের গ্রাম অঞ্চলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা পুঁজি ছাড়া জীবনে দাঁড়িয়ে যাওয়ার স্বপ্ন দেখেন তাদের জন্য আজকের এই গল্পটা মাইল ফলক হতে পারে। রাইট? ফলের দোকানে গিয়ে ফলের কার্টুনগুলা পাওয়া যায় হুম, ৳১৫-৳২০ করে এগুলো নিয়ে আসতাম। মেসের রুমেই। হুম। গেট লাগাই দিয়ে এগুলো করতাম। প্যাকেজিং করার পর আবার পার্সেল যেগুলো রেডি হইতো, আমি সাইকেল চালাইতাম। আমার বন্ধু সাইকেল পিছনে বসে আবার কুরিয়ারে নিয়ে যাইতাম। টাকাটা আপনারা কুরিয়ার কাছ থেকে নিতেন। তখন প্রবাসী কাস্টমাররা অর্ডার করত তো তারা টাকাটা বিকাশে আমাদের দিয়ে দিত তখন। আপনাদের নাম্বারে কারণ আমার তখন টাকা ছিল না বলতাম যে, "ভাই আপনি টাকাটা আমাকে দিলে ভালো হয়। নাহলে আমি প্রোডাক্টটা কিনে পাঠাতে পারব না।" মিশরের খেজুর যেটা আসে ওটা শেষের দিকে আবার কোয়ালিটি ভালো থাকে না। ৳৩,০০০ র উপরে খেজুর। ওকে। প্রবাসীরা অর্ডার ছিল। টাকাও আমাকে আগে পাঠায় দিয়ে রাখছে। যেকোনো কারণে কুরিয়ারের গাড়িটা আবার যাইতে একদিন ওখানে হচ্ছে কি রাস্তায় নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হয়ে যাওয়ার পর একদিন বেশি লাগছে। সবগুলা পার্সেল খেজুর নষ্ট হয়ে গেছে। ওহো! তো ওই যে খেজুর কয়েকদিন ভালো বিক্রি করছি, প্রফিট ছিল। ওই টাকা দিয়ে আবার কিন্তু তাকে পাঠা লাগছে। মানে ওখানে আমার হচ্ছে গিয়ে 0। আপনার সাথে যারা পার্টনার আছে এরা হতাশ হচ্ছে না? আপনি না হয় বুঝতে পারছি যে আপনার কোনো অল্টারনেটিভ নাই। ওরা আবার হচ্ছে গিয়ে সাপোর্টটা দিত আমাকে। আর বিষয় ওরা তো দেখতেছে চোখের সামনে যে দিন শেষে দেখতাম যে ৳৩০০-৳৪০০ লাভ। চিন্তা করতাম ৳৩০০ লাভ যদি হয় ৳৯,০০০ হচ্ছে মাসে। অনেকদিন দেখতাম ৳৫০০ আসতো। যদি এটা কন্টিনিউ ধরতে পারি তাহলে চাকরি করার তো দরকার নেই। তো ৳১৫,০০০ কেন আমি চাকরিতে ধরবো? এইজন্য তখন আর পড়াশোনার চিন্তা বাদ আরো। যে যেটা চাইতো তাকে দিতাম। খাঁটি সরিষার তেল দিতে পারবে কিনা? তো ঘানি ভাঙা। তো ঘানি ভাঙা মানে কি আমি তখন অনলাইনে সার্চ দিছিলাম যে ঘানি ভাঙাটা কি? তখন দেখতাম যে গরু দিয়ে ঘানি করতো অনেকে আগে ছিল। ওটাকে বলতো কলু। হ্যাঁ। কলুরা এই কাজটা করত। সরিষা কালেক্ট করে ওনারা একটা সিজনে এই কাজটা করত। এবং এই তেলটা করে কলস ভরে ভার করে প্রত্যেকটা বাড়িতে গিয়ে বিক্রি করত। তখন জিজ্ঞেস করতে রংপুরে আমি একটা ঘানি পেয়ে যাই। উনার দাম শুনে আমার মাথা ঘুরে যায়। আচ্ছা অনলাইনে দেখতেছি বিভিন্ন পেজে যারা বিক্রি করতেছে তার থেকে আমার কেন দাম বেশি পড়তেছে? তো তখন আমি আসলে ভিতরে খবর জানতাম না যে এখানে যে মিক্স হয় অনেক কিছু হয়। ওকে। অনেক কাস্টমারই নিত প্রবাসীরা। তাদের আমি ওভাবে এনে দিতাম। তো সরিষার তেল বিক্রি করছি। আবার তাদের চাইতে ছিল মধু। উত্তরাঞ্চলে কিন্তু ভালো মধু পাওয়া যায় আপনার। বিশেষ করে গ্রাম্য চাকের। আচ্ছা। তো এখন আমার বাসা তো হচ্ছে গিয়ে এটা পছন্দ করতেছি না। আমি দৌড়াদৌড়ি করতেছি। কখনো আম বিজনেস করতেছি, কখনো গিয়ে কোথায় আমের রাত পার করতেছি। হোটেলে যখন আমার আব্বু চা খাইতে যাইত, "কি ব্যাপার? বেটা কেনদিন ফেসবুকে দেখলাম কি আম বিক্রি করছে, তেল বিক্রি করছে। এগুলো কি? বেটা পড়াশোনা করবে পাঠানে নাকি? কি করতেছে?" এখন একজন গ্রামের সাধারণ বাবা আর আমার আব্বুর কিন্তু রাগ প্রচুর। পড়াশোনা করার জন্য পাঠাইছে, কি করছে এগুলা করার জন্যে। ওরা এসে বাসায় এসে ধানের কাজ করবে, ওর দরকার নেই কাজ করার। বোঝানো যেত না। পুরো রাগটা আমার আম্মুর উপর পড়তো। মানে বুঝতাম বাসায় গেলে যে বাসায় কিছু একটা ঘটছে। খাওয়া-দাওয়া নাই, বন্ধ সবকিছু। কিন্তু আমি আবার এগুলা গুরুত্ব না দিয়ে আমি মেসে চলে যাইতাম। তো এখানে আবার দেখলাম যে মোবাইলদের সাথে আমি যদি যাই, কোনদিন আমি ২ কেজি ৩ কেজি মধু পাই এভাবেই। হুম। কিন্তু যেদিন আবার যাই না দেখি সেদিন ৯-১০ কেজি পেয়ে গেছি। আন আর তখন আমার যে কাস্টমার হাতে গোনা কয়েকজন ছিল তারা আমাকে একদম ছোট ভাইয়ের মতো বিশ্বাস করতো আরকি। হুম। তো আমি আসলে মানে এটা আমার মাথায় ঢোকে নাই যে কি হয় হোক পাকা ইনকাম করব। কথা হচ্ছে কি আমাকে বিশ্বাস তো করতেছে, এইটা তো রাখতে হবে। তো একটা পর্যায়ে এসে আবার মধুটা হচ্ছে দেওয়া বাদ দিয়ে দেই। এই মধুটা কিভাবে হইতো? ৯-১০ কেজি? ওই যে ভেজাল করত। প্রতিটা চাকের মধু ডিফারেন্ট। স্বাদে, ঘ্রাণে সবকিছু ভিন্ন হবে। হয় লাগবে। ভিন্ন ফুল এনে এখানে আপনার নেকটার এনে এখানে মিশ্র করে মধু বানাচ্ছে।
তো তারপর অ্যাডমিশনে ফোকাস করি তখন। সবগুলোতে জিপিএ 5 আছে। হুম। পরিবার একটা এক্সপেকটেশন আছে আমার উপর। বোনের কিন্তু মেডিকেলে ভালো প্যাশন ছিল। মেডিকেলে অল্পের জন্য হয়নি। ওই স্বপ্নটা আবার আমার উপরে এসে আসলে পড়ে আরকি। রেটিনা মেডিকেলে যখন ভর্তি তখন ফুল দমে পড়াশোনা এবং আমার আজকে যে চশমা দেখতে পাচ্ছেন এটা ওই পরিশ্রমের সময়ের কারণেই। ফসল। হ্যাঁ, ৪ থেকে ৫ ঘন্টা ঘুম পাড়ছিলাম, এত পরিমাণ করছিলাম। মেডিকেল আমার ফার্স্ট টাইম যেটা, ওটা আমার ৩ মার্কের জন্য হয়নি। ওখানে আমি যাই, এভারেজ স্বপ্ন যেটা ডাক্তার হব, গ্রামে গিয়ে মানুষের সেবা করব। সেকেন্ড টাইমেও কিন্তু আমি যখন পরীক্ষা দেই হয়নি আরকি, অল্প মার্কের জন্য। আবার অনেকে আমরা মেসের মেডিকেলেও চান্স পাইছি। তাদের মোটামুটি কয়েকজনের আসলে তুচ্ছ-তাচ্ছিল্য ছিল শুনছিলাম। ঢাকা কলেজে এইজন্য ভর্তি হই আরকি। ঢাকা কলেজে আপনি কোন সাবজেক্টে ভর্তি হলেন? আমি জিওগ্রাফিতে পড়তেছি। জিওগ্রাফিতে ভর্তি হ্যাঁ। হলেন। এবং আপনার টার্গেট ছিল ঢাকাতে শিফট হতে হবে। হ্যাঁ, ঢাকাতে শিফট হয়ে যাই। আমার রংপুরে যে আমার বিজনেস পার্টনারও যে ছিল আরকি ৪ জনের। এর ভিতরে মানে আমার যে বেস্ট ফ্রেন্ড ছিল, একটার পর একটা বাধা আসতেই ছিল, লস খাচ্ছিলাম। তো পরবর্তীতে আর থাকে না আমাদের সঙ্গে, চলে যায়। ওকে। তখন তখন আমরা আপনারা ৩ জন ছিলাম। ৩ জন। জি। হ্যাঁ, তো ঢাকায় এসে থাকবো আসলে কোথায়? আমার যে বন্ধু ছিল রুমমেট, ও আবার কিন্তু ফ্ল্যাট নিছিল। বন্ধুদের সাথে শেয়ার করে। ওর ওখানে আমি ১ মাস উঠছিলাম। তখন আমাদের পকেটে কোন টাকা নাই। বাসা থেকে আর কত টাকা নিব? তা করোনার পরবর্তীতে পারিবারিক অবস্থা ভালো ছিল না। হুম। আর করোনার পরবর্তীতে আমার বাসায় আবার এক দুধের গাভী ছিল, ওই গরুটা মারা যায়। তো পাশাপাশি ওই ইনকামটাও আমাদের আসলে বাদ চলে গেছিল। হুম। পরবর্তীতে আমের বিজনেস এসে যায়। গতবার যেমন আমি স্পোর্ট থেকেই কাজ করতে পারতেছিলাম। তো আমি এবার ঢাকা কলেজে ভর্তি হইছি। এখান থেকে গেলে আবার আমাদের কিন্তু ৳৬০০-৭০০ ভাড়া লাগে। হুম। এই জায়গাটা আমার কাছে নাই। বিজনেসটা শুরু হয়ে যায়। হুম। তো তখন আসলে টুকটাক যাইত। যেহেতু আমি ঢাকা থেকে ঢাকার বাইরে যাইতে পারিনি। তো তখন দেখতাম যে আমের সিজনেই অনেকেই ইলিশ মাছের বা ডিমের পোস্ট করত। মানে আচ্ছা। আমি কিন্তু রংপুরে আমি ইলিশ মাছ সম্পর্কে কিচ্ছু জানি না। তাহলে এইটা নিয়ে দেখি পোস্ট করে কি করা যায়। তো এখন কথা হচ্ছে গিয়ে ইলিশ মাছ পাবো কই থেকে? হুম। কেমনে দিব? আবার ওই যে যারা কাজ করত তাদেরকে কল দিলাম। তো এখানে আবার ভয় লাগছিল কোনটা শোনার পর, ইলিশ মাছও কন্ডিশনে দেয়া লাগে আপনার। কিন্তু ইলিশ মাছের দাম অনেক বেশি। একেকটা পার্সেল ৳৫,০০০, ৳৬,০০০ হয়। পকেটে আমার গাড়ি ভাড়া নাই। সেখানে আমার ৳৫,০০০। তো একটা যদি রিসিভ না করে আমি কি করব? তখন ওই ভাইকে বলছিলাম, "আপনি ডেলিভারি করে টাকা পেলে আমাকে লাভটা দিয়েন। ওইভাবে হেল্প করা যাবে কিনা?" যারা চাঁদপুর থেকে মাছ নিয়ে কাজ করতো। আমি সবাইকে নক করছিলাম। তো তারা আমাকে আসলে তখন মোটামুটি বলছিল যে, "করেন।" পোস্ট করতাম। প্রচুর কমেন্ট মেসেজ আসতো। তখনও কিন্তু আমি আমার বন্ধুর বাসাতেই ছিলাম ওখান থেকেই। সারাদিন ফোন কল মেসেজ আসতো। ওরা বিরক্ত হয়ে যাইত। আমি গেস্ট হিসেবে আসি আমার বন্ধুর মেসে। আমি সারাদিন ফোনে কথা বলতেছি। ইলিশ মাছ নিতে পারুক বা না পারুক, মানুষের কিন্তু একটা আকর্ষণ আছে। সবাই কল দিত। তখন ছোট ভাই যে ছিল আমার নাজমুল, ওর আবার কিন্তু পরিবারের লোকের সরকারি চাকরির চাহিদা ভালো। আমি তখন না ওদের বলছিলাম যে, "না এরকম ইলিশের ভালো চাহিদা আছে, প্রচুর কাস্টমার চাচ্ছে কিন্তু আমাদের টাকা নিয়ে কিছু করতে পারতেছি না। কি করা যায়?" তো আবার ৳৮০,০০০ তখন ওর বাবার থেকে নিয়ে আসছিল। তখনও কিন্তু আমি চাঁদপুর যেতে পারিনি। কিন্তু আমি মাছ ডেলিভারি করতেছি। আমার একজন সাপ্লায়ার ওখানে চাঁদপুরে বসে আছে। উনি নিয়ে এসে দিচ্ছে। কাঁচা মাছ। এটা ডেলিভারি সিস্টেমটা কেমন ছিল? আপনি অর্ডার নিতেন, হ্যাঁ, নিয়ে তাকে বলতাম। চাঁদপুরের ওই লোককে বলতেন। উনি প্যাকেট-ট্যাকেট করে পাঠায় দিত। জানেন? টাকাটাও উনি দিত। আমার কাছে টাকা নাই। বললাম যে, "ভাই আমাকে এই হেল্পটা করেন। আপনি অর্ডারটা করেন। করলে একটা ডেলিভারি হলে আমি ৳৪০০-৫০০ পাইতাম।" তো উনি যে পাঠিয়ে দিত উনি প্রসেসটা জানতো কিভাবে পাঠাতে। উনি অলরেডি রানিং বিজনেস। তো কাস্টমার টাকা দিত কাকে? আপনাকে? আমাকেও টাকা দিত অনেক ক্ষেত্রে, অনেকে কন্ডিশনে দিত। ছোট ছেলে আমাকে কেন ৳৫,০০০ দিবে আগে? হ্যাঁ। আমি এই জায়গাতে বিপদে পড়ছিলাম। মানে অগ্রিম চাইলেও পাচ্ছি না। আর কন্ডিশন যে পাঠাবো আমার কাছে টাকা নাই। এইজন্যই আমরা পরে যে না ভাই আসো টাকাটা নিয়ে এসে দেখো কিছু করা যায় কিনা। একটা বাসা নিতে গেলে দেখি যে ৳৮,০০০-১০,০০০ ভাড়া লাগে। কিন্তু আমি যে এরিয়াতে থাকি আজিমপুর নিউ মার্কেট এরিয়াতে। সকালে বের হইতাম রাত ৮ঃ০০-৯ঃ০০ অব্দি খুঁজতাম হেঁটে। খুলে বলতাম যে, "আঙ্কেল আমরা এভাবে করব।" কারণ মাছের কথা শুনলে না দিবে না। ব্যাচেলর দিবে না, আবার মাছ। মা হবে না বাবা তুমি চলে যাও। আর যেগুলা হইতো ৳১৪,০০০ ৳১৫,০০০ ভাড়া। আমরা খুঁজছিলাম ৳৫,০০০ র ভিতরে। ইম্পসিবল। হয় না। তারপর আমার ওই বাসায় আবার আমার এক বন্ধু ছিল যে রংপুরে আমাদের মেসে ছিল। ওরও ভালো মানে ফিন্যান্সিয়াল ব্যাকআপ ছিল। পরবর্তীতে আমরা আজিমপুর ইরাকি মাঠের ওখানে একটা বাসা পাই। ব্যাচেলর বাসা দিতে পাই এবং এগুলো উনার কোনো সমস্যা নেই। ফ্যামিলির পাশে উঠবে না। আচ্ছা। এইজন্যই আমাদের দিছে কিন্তু। চারদিকে ঘেরা কোনো আলো বাতাস কিচ্ছু পাবেন না। কারেন্ট চলে গেলে ওটা আপনার কবরস্থান। তো পরে আমার ওই বন্ধুকে ৳৫,০০০ দিয়ে একটা রুম। আমরা ২ বন্ধু গেটের সাথে যেটা ঢোকা ছিল ওইটা নেই ৳৪,৫০০ দিয়ে, ৳৯,৫০০ ফ্রিজ থাকা মানে দরকার, কি? ওখানেই থাকেন আপনারা? ওখানে ফ্লোরিং করে থাকতাম। মানে ওকে। আমি তো তখন আমার বন্ধুর ওখানে ফ্রিতে ১ মাস ছিলাম। থাকার জায়গা তো আমার ছিল না। ফল পান নাই? তো রাজনৈতিক কারণে আমি যাইতে I got পারছি it, I আরকি। got it. তো ওই রুমটা নিয়ে নেই। আমরা রেগুলার মাছ আর কাস্টমারকে ওখান থেকে পাঠাবো না। ওখান থেকে ভাইকে পাঠাইতে বলবো, আমরা নিয়ে আসবো। এসে আমরা এখানে টুকটাক ছবি ভিডিও করব। তাহলে কাস্টমার দেখবে আমাদের, বিশ্বাস করবে। দেখে ওটা অর্ডার আমরা তারপরে এটা আবার ডেলিভারি আমরা নিজেরাই করব। তাহলে আমাদের লাভ বেশি হবে। আচ্ছা। তখন একটা ফ্রিজ দরকার। এটা কত ২৫ সালের গল্প? ২২ এ। ২০২২ পর্যন্ত কিন্তু উনাদের পুঁজি বলতে কিছু নাই। ওই ৳৮০,০০০ কেউ একজন নিয়ে আসছে। এটা একটু মাথায় রাখেন। আর অন অ্যান্ড অফ বিজনেসে কোনো লাভ নাই। এই করছে, পকেটে কিছু টাকা থাকে সেটা দিয়ে আরেকটা বিজনেস করছে, এরকম একটা অবস্থা। এই ৩ বছরেও কোথায় গেছে? এইজন্যই বলছিলাম যে ওকে অনেকেই হয়তোবা সোশ্যাল মিডিয়াতে চিনবেন।
পেজটার নাম কি? নাহিদ? নাহিদস ওয়ার্ল্ড নাহিদস ওয়ার্ল্ড। আমার নামেই। হ্যাঁ, ওর নামেই আছে। মাছের বিজনেসে কিন্তু ও কিন্তু বিশাল পায়োনিয়ার। মজার ব্যাপার আজকে আমার 4th ইয়ার অ্যানিভার্সারি। কিছুদিন 13 পরে। তারিখে আমার পেজটা খোলা। সো ফ্রিজ কেনাটা কি হলো? নতুন ফ্রিজের যে দাম, এইটা তখন আমার ৳১.৫ ওই টাকা দিয়ে হবে না। কারণ বাসা ভাড়া নিলাম অলরেডি। হুম। তারপর আসলে আমাদের তোশক কেনা লাগলো। তারপর এখন পাতিল রান্না করে খাদ্য নিজেরা। খালা রাখার টাকা নেই আমাদের। খুঁজতে, খুঁজতে উত্তরার দিকে ফ্রিজ পাই ৳১০,৫০০। ওই আন্টির কাছে আমরা আনতে যাই। ৳১০,০০০ আমরা পাই। ঐদিন তুমুল বৃষ্টি ছিল। ৩ ঘন্টা বাসার নিচে দাঁড়াইছিলাম। ওই আন্টি আমাদের ভুল করে বাসার ভিতর বসতেও বলে নাই। পিকআপে করে নিয়ে আসছি বৃষ্টিতে ভিজে। এক সাইডে ফ্রিজ রাখলাম, নিচে ফ্লোরিং করতাম। খাট-টাট কোনো কিছু নাই কিন্তু। তখন আমার অর্ডার হইতো আপনার ১৫-২০ কেজি করে। যতগুলা গ্রুপ ছিল রেগুলার মার্কেটিং করতাম। ১৫-২০ কেজি অর্ডারটা আপনারা ডেলিভারি দিতেন কয়দিনে? প্রি অর্ডার করে রাখেন, আমি যেদিন ভালো মাছ পাবো পাঠাবো। আমার তো মাছ নাই, আমার এনে রাখা নাই এবং আমার ওই টাকাটাও নাই। যখন অর্ডার পাইতাম, পাওয়ার পর বলতাম যে, "ভাই আমার ঈদের ২ কেজি ইলিশ লাগবে বা ১০ কেজি ইলিশ লাগবে, এটা পাঠায় দেন।" তখন উনি পাঠায় দিত, তারপর আসতো, তারপর ডেলিভারি করতাম। হুম। তো এখন ভাবলাম যে না, নিজে এখন চাঁদপুর যাই, গিয়ে নিজে নিয়ে আসি। সকালবেলা কিন্তু ৭ টার সময় চাঁদপুরে লঞ্চ পাওয়া যায়। ৭ টায় উঠতাম, ১১ টার দিকে ওখানে পৌঁছে দিতাম চাঁদপুর বড় স্টেশন ঘাটে। জি। যতটুকু ইলিশ লাগতো ওখান থেকে নিতাম। নেওয়ার পর আবার ২ টা ব্যাক লঞ্চ আসতো। ককশিটে করে নিয়ে ১৫-২০ কেজি ইলিশ নিতাম। সন্ধ্যা ৬ টা থেকে ৭ টার দিকে আমাদের নামায় দিত সদরঘাটে। সদরঘাটে আসার পর আরেক বিপদে পড়ছিলাম। মাছের ককশিট দেখলে আপনার কুলির এক অন্যরকম ব্যবহার শুরু করে দেয়। টাকাওয়ালা ইলিশ কিনতে পারছে, এর মাঝে টাকা আছে। ৳৮০০ থেকে ৳১,০০০ দেয়া লাগবে প্রতি ককশিটে। মাথায় নিলেই। ভাই আমি নিজে নামাবো, আমার কুলি লাগবে না। না আপনারা আমার নিতে টাকা নাই। ইলিশ মাছ আনলে এটা দেয়াই লাগবে বাধ্যতামূলক। ২০ কেজি ইলিশ বিক্রি করে ৳১,০০০ আমার লাভ থাকবে না। ওই টাকা যে আমি ওখানে দিই, তাহলে আমার সারাদিনের পরিশ্রম তো পানি। মানে এক ধরনের চাঁদাবাজি যেটাকে বলে। হ্যাঁ, কান্না করতাম অনেক ক্ষেত্রে। ওদেরই একটা চক্র। উনারাই একজন ঠিক করতো ৳১৫০০। আচ্ছা ১৫০০ ধরেন তুমি ১,০০০ দাও। মানে উনি মনে হচ্ছে আমার হয়ে কাজ করতেছে। আসলে তা আল্টিমেটলি তাদেরই একটা ওটা সাইকোলজিক্যালি গেম খেলতেছে। আমার তো ভয় লাগতো। যদি ইলিশটা খেলে আমি কি করব? অনার্স ফার্স্ট ইয়ারে ঢাকা কলেজে পড়তেছি। হুম। এইভাবে রেগুলারই এই কুলিদের বাধ্য হওয়া লাগতো। আনার পর এগুলো রাখতাম, বরফেই থাকতো। পরের দিন ভোরে উঠে লাইভ করতাম। যে মাছ অর্ডার অলরেডি হয়ে আছে কিন্তু কাস্টমারের। লাইভ করে আমি দেখেছি বেশ কয়েকটা লাইভ। হ্যাঁ। মাছগুলো খুব ফ্রেশ। এখন যেটা দেখতেছেন এটা তো আপনার সব দিক দিয়ে এখন পারফেক্ট। তখন যে কি বলতাম আর কেমনে ভিডিও করতাম এবং ভিডিও এখন আপনি দেখলে বুঝতে পারবেন না যে আমাকে চেহারা চেনা যাবে না। এত বাজে ফোন দিয়ে করতাম। ৳৪,৫০০ তখনও ফোন আমার হাতে। ওই ফোন দিয়ে। ওই ফোনেই তখনও ছিল। ওই ফোন দিয়ে লাইভ করতাম, পার্সেল গুলো আবার রেডি করতাম। বিভিন্ন রাইডার ছিল, তাদের মাধ্যমে ডেলিভারি করতাম। কমিশন ভিত্তিতে দিত। ওই ঢাকার মধ্যেই? হ্যাঁ, ঢাকার মধ্যেই। ওকে। প্রতিদিন চাঁদপুরে যাচ্ছি, মাছ আনতেছি। কিন্তু দিন শেষে আমার লাভটা যেটা থাকার কথা, ওই কুলিদের পিছনেই যাচ্ছে। ব্যাগ বা বস্তা দেখলে ওরা কিন্তু আটক দিত না। তখন করতাম কি, সিমেন্টের ব্যাগ পাওয়া যায়। একটা ব্যাগে কিন্তু মিনিমাম আপনার ১৫ থেকে ২০ টা ইলিশ ভালোভাবে ধরবে ১ কেজি সাইজের। ২ থেকে ৩ রাউন্ডের পলি দিতাম। বরফ পানি পড়তো না। বাইরে পড়াশোনা। মাছ দিতাম ওখানে সাজাইতাম। পাট বরফ দিতাম। দিয়ে ওইটা দিয়ে সুন্দর করে বাঁধি হাতে নিতাম। হাতে করে নিলে হাত কাটা যেত আমার। আনা যাবে, হ্যাঁ। একবার ও একবার ওই বা মাঝামাঝি করে নিয়ে ওইখানে কুলিদের হাত থেকে বাঁচতাম ঢাকাতেও। তখন ভাবতো যে হয়তো সাধারণ ব্যাগ কিচ্ছু না। ২ থেকে ৩ মাস মাছ শেষে আমার হাতে দাগ পড়ে গেছিল। এই ৳১,০০০ ৳১,২০০ সেভ হওয়ার জন্য। পরবর্তীতে বাস ঢাকা গুলিস্তানে আসতো। ওখান থেকে বাসে করে আমার মাছগুলো পাঠায় দিত। ১ম এ হচ্ছে গিয়ে মাছ কিন্তু চিনতাম না সেভাবে। কয়দিন জাস্ট গেইছি ওখানে সারাদিন ঘুরছি ঘাটে যে কেমনে মাছ পাওয়া যায়, কোন ঘাটে। শুধু চাঁদপুর না আপনার হরিণাঘাটে গেছিলাম। পাশাপাশি হচ্ছে ঢাকা শহরে বিভিন্ন পাইকারি আড়ত যেগুলো সবখানে ঘুরছি। স্বপ্ন, আগোরা কিভাবে মাছ দেয়, কোন মাছ দেয়, কেমন দামে মাছ দেয়, আমি কিভাবে মাছ দিচ্ছি এবং অনলাইনে এমন কোনো পেজ নাই আমি যেখানে প্রাইস জিজ্ঞেস করিনি। আমি যে দামে দিচ্ছি দাম আমার সেরা পাচ্ছি আমি। ভালো কোয়ালিটি দিতে পারতেছি। অনেক ক্ষেত্রে সুপার শপের মাছ দেখলে পছন্দ হবে না। কিন্তু আমি ভালো মাছ দিতে পারতেছি এবং রেগুলার লাইভ করতেছি। অর্ডার নিচ্ছি, নেয়ার পর হুম। সংগ্রহ করে এনেই কাস্টমারকে দিচ্ছি। এজন্য একদম ফ্রেশটা দিতে পারতাম। কারণ এর থেকে মাছ আর ভালো হয় না। আপনি মাছটা বুঝতেন যে এটাই ফ্রেশ মাছ? হ্যাঁ, আমি যে তখন ঘোরাঘুরি করে যে তাদেরকে জিজ্ঞেস করছিলাম যারা আসলে জেলে ছিল, যারা একদম ওখানে আড়তদার ছিল, হুম। তারাই বলতো এটা অরিজিনাল। তখনই দেখতাম চাঁদপুরের এখন বাহিরের ইলিশে আসে আপনার 90% তাই? অরিজিনাল। হ্যাঁ, ওই যে চাঁদপুরে ঢাকা শহর থেকে প্রাইভেট কার নিয়ে যাচ্ছে যে না চাঁদপুরে গেলে মানুষের ইলিশ ডিমান্ড টপ। কিভাবে মিট আপ? হ্যাঁ, সো ওইখানে ওইভাবে মাছুয়া ঘাটে যাচ্ছে বা মইনট ঘাটে এখন কিন্তু। হ্যাঁ। গিয়ে বুঝতেছে না এখানে গেলে অরিজিনাল ইলিশটা পাবো। এইটাকে কাজে লাগায় বাহির থেকে বা সামুদ্রিক ইলিশটা এনে ওখানে চাঁদপুর নামে চালাচ্ছে। আপনি তো জানেন না ইলিশ কেমন। চাঁদপুরে অরিজিনালি 10% ওখানে পাওয়া যায় না। এবং যে দাম ওখানে যায় ৳৪০০ থেকে ৳৫০০ কেজি প্রতি পার্থক্য থাকে কিন্তু। যখন দেখতাম যে না এভাবে হাতে করে নিয়ে আসা সম্ভব হচ্ছে না, পরবর্তীতে বাসে করে দিত গুলিস্তান তারপর আসতাম। তখন মোটামুটি দেখতাম যে না ভালো সবকিছুই চলতেছে। তখন আবার যে রাইডার নিছিলাম, ওই রাইডার আবার আমার ৳৫৫০০ মেরে দিয়ে চলে গেছে। মিরপুরের যে সজীব নাম ছিল। পরবর্তীতে আমার এলাকার বন্ধু ছিল আমার পড়াশোনার মেয়ে। তাকে আমি অফার করি যে, "বন্ধু এখানে তো আছিস, চল আমি ৳৯,০০০ বেতন দিব এখন, টুকটাক ডেলিভারি করবি। যদি ৩ টা ডেলিভারি করতে পারি, ৳১০০ করে ডেলিভারি চার্জ নেই। আমি দৈনিক ৳৩০০ পাচ্ছি।" ওই টাকাটা আমি আমার বন্ধুকে দিলাম। তখন আমার টাকাটা সেভ হচ্ছে। ওকে। আর আমার টাকাটা সেভ থাকতেছে। ছোট ভাই যে আবার ওর কিন্তু চাকরি হয়ে গেছে সরকারি চাকুরি। ফায়ার সার্ভিসে কাজ করতেছে। ও বিজনেস থেকে বাদ যায়।
বিজনেস করে কিছু টাকা হয়েছিল, ওরা ধীরে, ধীরে টাকাটা পরিশোধ করে দেয়া লাগছে। তো লাইভ করা লাগতো প্রতিদিন আমাদের হচ্ছে গিয়ে তোশকটা তুলতাম। তুলে ফ্রিজের উপর রাখতাম। ওইখানে লাইভ করতাম। করার পর প্রতিদিন হুইল দিয়ে ধুয়ে ফ্যান দিয়ে শুকাইতাম। তারপর আবার বেডশিট বিছাইতাম। ওকে। মানে ওই বেডশিটের নিচেই আসলে ফ্লোরে লাইভ হতো। হ্যাঁ, তারপরে ওইটা আবার পরিষ্কার হতো, তারপরে এবং নরমাল প্লাস্টার করানো নরমাল ছিল। প্লাস্টার। পাশে যে বন্ধু ছিল, প্রতিদিন মাছ নিয়ে আসলাম। রুমের আলো বাতাস বের হওয়ার কোনো সুযোগ নেই। এখন ওই বন্ধুর সমস্যা তো গন্ধ তো রাখতে রুম। মাছের গন্ধ তো বুঝতেই পারতেছেন। হুম, হুম। পুরা রুমটা নেওয়া আমাদের জন্য আসলে কষ্টকর। ৳৯,০০০ ভাড়া তখন। মোটামুটি তখন অপারেশন কস্টিং এ ৳২০,০০০ এর মতো যাচ্ছে। সাহস করে বললাম যে, "আচ্ছা বন্ধু তুই এভাবে কষ্ট করে কতদিন থাকবি? তুই একটু দেখ অন্য কোথাও।" ও ৭ দিনের ভিতরেই চলে যায়। ডেলিভারি করার জন্য আমাদের কিন্তু কখনো বাইক নাই। আমার বাসা থেকে কিন্তু রাস্তার পাশে না। গলির ভিতরে আমাদের ফ্ল্যাট দিছিল। ব্যাগে করে আবার হচ্ছে গিয়ে প্রতিদিন মাছগুলো নিয়ে এসে হাতে করে আবার ২ তলায় তোলা লাগতো। পার্সেল রেডি করতাম। ওখান থেকে রাস্তায় নিয়ে রিক্সাতে করে আমাদের নীলক্ষেত মোড়ে যাওয়া লাগতো। তারপর মিরপুরের পার্সেল মিরপুরে, বসুন্ধরা পার্সেল বসুন্ধরাতে এভাবে ডেলিভারি করত। অনেক ক্ষেত্রে কারে করে নিয়ে যাওয়া লাগতো। মানে নিজেরাই? হ্যাঁ, ওইভাবেই। মাছের ব্যাগ নিয়ে উঠলে বাসে উঠতে দিত না। গন্ধ করত। হঠাৎ করে অনেকে বলে, "এই গন্ধ করতেছে কিসের গন্ধ? এই আপনার ব্যাগে কি?" বললাম যে, "মাছ ভাইজাচ্ছি।" "এই নেমে যান, ধাক্কা দিয়ে নেমে যেত।" মানে অপমানিত হয়ে নামা লাগতো আপনার। রিক্সা যদি নিতাম, রিক্সার তো খরচ অনেক টাকা লাভ ওখানেই চলে যেত। তখন কিন্তু আমরা ককশিটে করে ডেলিভারি করতে পারিনি। ককশিট একটা নিতে ৳১৫০। মাছের জন্য কি ৳১৫০ আমাকে দিবে জাস্ট প্যাকেজিং এর জন্য? এই যে ককশিটের শিট পাওয়া যেত আপনার লম্বা, লম্বা অনেকগুলা। ওগুলা আনছিলাম। তারপর আঠা গান আনছিলাম। মানে নিজে কেটে নিজে ককশিট বানাইছিলাম। তখন আমার ৳৩০ হইতো ককশিট। ওইটাতে করে আমরা ডেলিভারি করতাম তখন। তখন হইতো কি ওটা আবার মানে হাওয়া বের হইতো তো ওইটা থেকে গন্ধ বের হইতো। ৫ থেকে ৬ মাস যখন আমরা বিজনেসটা করছি, করার পর আমার কাছে ৳১,০০,০০০ র মতো হয়ে গেছে। প্রফিট। হ্যাঁ। ওয়াও! তো এখন আমাদের ১ম প্রতিবন্ধক একটা বাইক আমরা নেয়াই লাগে। ডেলিভারি করার হ্যাঁ, ডেলিভারি করার জন্যে। বাইক যদি একটা কোনভাবে নিতে পারি ৫০,০০০-৬০,০০০ র ভিতরেও তাহলে করতে পারব। সেকেন্ড হ্যান্ড বাইক খুঁজতে, খুঁজতে বাইকটা খোঁজার জন্য আমার পায়ে হেঁটে মিরপুর গেছিলাম। তো ১ সপ্তাহ খোঁজার পর একটা বাইক পেয়ে যাই আমরা। ৳৭০,০০০ দিয়ে বাইকটা নিয়ে নেই। তখনও কিন্তু আমি বাইক চালা শিখিনি। আমি একবার আমার এক ভাইয়ের কাছে বাইক চালা শিখতে চাইছিলাম। হুম। আমাকে অপমান করছিল। আমি চিন্তা করছিলাম যে আমি যদি লাইফে কখনো নিজে বাইক কিনতে পারি আমি শিখব। এছাড়া শিখব না। তো আমার বন্ধু তখনও বাইকটা ওইটা দিয়ে ডেলিভারি করতো রেগুলারই। বাইক আসার পরে একটু মোটামুটি আমরা তখন ভালো প্রফিটের দিকে যাচ্ছি ধীরে, ধীরে। ২২ শেষ হয় ২৩ মাস ভালো যাচ্ছে। পাশাপাশি আমের সিজনে আমও দিচ্ছে। আমার বন্ধুকে বাইক কিনে দিছি। পাশাপাশি আমি একটা সাইকেল কিনছি। দূরেরগুলো দিবা বাইকে করে, আমি সাইকেলে করে ডেলিভারি করব। ৩ দিনের মাথায় সাইকেলটা হারায় গেছে। ঢাকা শহরে আমি কিচ্ছু চিনি না তখনও। বাইক চালা মাত্র শিখছি। আমি আজিমপুরে আশেপাশে এটাই চিনতাম। রান্না-বান্না করার লোক ছিল না আমার তখনও। নিজেরা রান্না করা লাগতো। তখন ভাবি যে আসলে নতুন লোক নেয়া যায় কিনা? যেহেতু রেগুলারে মোটামুটি আমার তখন মাসে হচ্ছে গিয়ে আপনার ৪০,০০০-৫০,০০০ ইনকাম হচ্ছিল আরকি। প্রফিট থাকতেছে। হ্যাঁ, প্রফিট থাকতেছে আরকি। এটা কত সালে? ২৩ এর দিকে। সবকিছু বাদ দিলাম মোটামুটি ৩০,০০০ এর মতো থাকতেছে ওকে, দেখতেছি। গুড, ভেরি গুড। তখন আবার আমারই যে রতন আছে ওরা আবার বন্ধুকে ওকে নিয়োগ দিছিলাম আরকি। আমি ছাড়া কাস্টমারের সঙ্গে কেউ আসলে ওভাবে কথা বলতে পারত না, মিশতে পারত না। যখন আমাদের মাছের অর্ডার বাড়তেছে রেগুলার। সকালে আসতো ঢাকারগুলো রেডি করে দিতাম। আবার বিকালে ঢাকার বাহিরেরগুলো আমরা এসে পরিবহনে পাঠাইতাম। যখন দিনে ২ বার মাছের করব, ভিডিও করব, প্যাকেজিং করব, মাছের দুর্গন্ধটা যাইত না। ওই মাসের মধ্যেই। হ্যাঁ, মানে রুমে যেহেতু আলো বাতাস বের হওয়ার মতো সিচুয়েশন নেই। আবার খুঁজতে পেরেলাম যে কোথাও পাওয়া যায় কিনা একটা ভালো রুম সবকিছু মিলাই। বাসার পাশে একটা ভাঙা একদম পরিত্যক্ত বাসা ছিল। ভূতের বাসা বলা যায় আরকি। সামনে রুমের লিফলেট দেখছিলাম যে ভাড়া হবে। মাছের কাজটা এখানে বাইরে করব নেই। তো পরে দেখি যে আচ্ছা আপু আপনার তো এটা পড়ে আছে। এটা কাজে লাগাচ্ছেন না কেন? যে এত পরিমাণে ইঁদুর, সাপ আর বেজি প্রচুর ছিল আপনার ওখানে। ইঁদুর, সাপ, বেজি। হ্যাঁ, ৮ থেকে ১০ বছর একটা আপনার নিচতলার গোডাউনে কেউ ঢুকতেছে না। হাঙ্গারি যে জিনিসগুলো ছিল ওগুলো উনাদের সবগুলো গোডাউন করা ছিল। ও, ও, হ্যাঁ, ওকে। ওইটার যে কালার এবং আমি ছবিগুলো আপনাকে দেখালে বুঝতে পারবেন, দেখার মতো না। তো পরবর্তীতে উনার সঙ্গে কথা বলে যে, "আপু এইটা আমাকে দেন। কয় টাকা ভাড়া লাগবে বলেন।" সামনে একটা ভালো স্পেস আছে আপনার দেখলাম যে ফাঁকা। আমি এনিটাইম ঢুকতে পারবো, যাইতে পারবো। গ্যারেজ একটা আছে, একটা রুম পাচ্ছি। ৳১০,০০০ ভাড়া আছে, ৳২০,০০০ জামানত ছিল। তো তখন আমার মনে হয় যে, না এটা আমার জন্য পারফেক্ট, আমি এইটা নিয়ে নিই। রাজমিস্ত্রিকে যখন নিয়ে আসি, উনি আমাকে বিল ধরায় দেয় ৳১৮,০০০। ঠিক আমার করেছেন। তখন মানে আমার তো তখন সম্ভব না। কারণ আমি ৳২০,০০০ জামানত অলরেডি দিছি। তো ৳১০,০০০ অগ্রিম ১ পয়সা ভাড়া দেয়া লাগতেছে। পরবর্তীতে আবার নিজে রাজমিস্ত্রির কাজে লেগে পড়লাম আমরা সবাই। নিজে, আমার নিজে যে কাজ হ্যাঁ, ক্লিন করেন? খোয়া ভাঙছি নিজে, নিজে। আমার ছবিগুলো এখনো তোলা আছে এবং আমার এইটা বিশ্বাস ছিল যে আমি আজকে যে কষ্টগুলো করতেছি এই ছবিগুলো তুলে রাখা প্রয়োজন। আমি এই ছবিগুলো আমি একদিন গল্প মানুষকে বলব। অনেক কান্না করছি ভাই। এই ছবিগুলো নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। একজন জাস্ট মিস্ত্রি নিয়েছিলাম, তাকে দিনমজুরি দিতাম। দিয়ে সবগুলো কাজ নিজে। ঘষা থেকে শুরু করে সব কাজ আমরা নিজে প্রায় ১ সপ্তাহের মতো করছি। আমরা ওখানে শিফট হয়ে গেলাম। বাসা ওইটা আছে, পাশাপাশি অফিসে এটা করলাম আরকি প্যাকেজিং এর জন্যে। হুম। ওইখান থেকে লাইভ টাইপ করতেছি। ধীরে, ধীরে বাড়তেছে আরকি আমার কাস্টমার বেস। আপনি আমাকে ফোন দিছেন। আপু বলেন কি লাগবে আপনার? কোরবানির আগে আপনার। উনার বাসার সবজি থেকে শুরু করে চাল এটাও আমি কিনে দিছি। আমার কাছে কাস্টমার যখন যেটা আবদার করছে আমি কখনো না করিনি।
যদিও এটা আপনার পেজ না। আমার পেজ না। কিন্তু আমি চাইছিলাম যে উনি আমাকে ছোট ভাই হিসেবে দেখতে পারে। এখন দিনে আপনার ধরেন ২০০-৩০০ কেজি আমাদের ইলিশ মাছ যাচ্ছে। দিনে? হ্যাঁ, তো এখনো আমরা এইটা চালিয়ে দিচ্ছি। কথা বলতেছি। আপনাকে আসলে চিন্তা করতে হবে। দেখেন ও বিজনেসের যে আইডিয়াটা ওর মাথায়, এই মাছ এটা কিন্তু আমাদের একদিনের খাবার না। মাসের ১ দিনের। আমরা কিন্তু রেগুলার খেতে থাকি। সো আমি যখন আমার পরিবারের আমিষের জায়গাটা যদি আমি মানে এনশিওর করতে চাই, আমি একটা ভালো জায়গাতে থাকবো। যেখান থেকে আমি ভালো পাবো কন্টিনিউয়াসলি আমি কিন্তু সেখান থেকেই পারচেজ করব। সো ওর টার্গেট ছিল এটা যে এরকম ১০০ টা পরিবার যদি আমার সঙ্গে কানেক্টেড থাকে যে তারা মাছ কিনলে আমার কাছ থেকেই কিনবে, তাহলে এটা কিন্তু ফিক্সড। আমার বিজনেস নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই পয়েন্ট অফ ভিউ থেকে ও সবজির বাজার পর্যন্ত করে দিয়েছে। আমি যদি ভুল না বুঝে থাকি। হ্যাঁ, হ্যাঁ। কি লাগবে বলেন, আমি আছি। ওকে। আমার থেকে একজন মাছ নিচ্ছে, নেয়ার পরে উনি উনার ভাই ব্রাদারের কাছে রেফার করতো। নিজেই বলত যে, "তুই ওই ছেলের কাছ থেকে মাছ নে।" এখনো আমার কাছে হঠাৎ করে ফোন দিবে একজন লন্ডন, ইউএসএ বা আমাদের দেশেরই হয়। "নাহিদ ভাই আপনার মাছ এইটা পাঠান। বিল কত হবে?" ৳৪০,000-৫০,000 প্রাইস লিস্টও নিচ্ছে না, কোনো কিছু নিচ্ছে না। মানে চিন্তা করেন উনারা আমার কি পরিমাণ প্রশংসা করতেছে। এইটার কারণে আমি এখনো টিকে আছি। মার্কেটিংটা এনাদের মাধ্যমে হয়েছিল। আমি কোয়ালিটি এনশিওর করতে পারছিলাম। হুম। এখনো আসার পর আমি দেখি যে না এটা আমার দেয়া যাবে, এটা দেয়া যাবে না। তখন পাশাপাশি আরেকজন আমি নিয়ে নেই আরকি। পেজে দেখাশোনা করব। ২৪শে জানুয়ারিতে ৪ জন। তখন মাছ আমাদের রেগুলার টুকটাক হচ্ছে গিয়ে ৩০, ৪০, ৫০ কেজি করে যাচ্ছে। প্রতিদিন? হ্যাঁ, তো ভাবলাম যে মাছটা যেহেতু যাচ্ছে তাহলে এখন এপ্রিল, মে থেকে আমি তো আমাদের ভালো রেসপন্স পাওয়া যাবে ইনশাআল্লাহ। ২৪ এর দিকে আমার মোটামুটি ৩-৪ লাখ টাকা হাতে হয়ে গেছে। হুম। মোটামুটি রেগুলার যেহেতু মাছ দিতাম, মার্চ মাস চিন্তা করি যে না এখন একটা টিম করব। তো মোটামুটি আমি ৳২,০০,০০০ র ভেতরে একটা প্ল্যান সাজাই। ৬ জন এমপ্লয়ি এখানে রাখবো। হলে ভালো করব, না হলে টোটালি বাদ। আমার জন্য এটা না। মাছে আমি প্রফিট কম করতাম, এখনো করি আমি কম। এইজন্য তারা রেগুলার মাসের বাজেট আমার থেকে নিত। এইজন্য এটা যাচ্ছে। পাশাপাশি আমের আমরা বড় টার্গেট নিয়েছি। ২৪ এর মার্চে আমরা হচ্ছে গিয়ে ৮ জনের টিম তখন হয়ে গেছি। আমরা আমের সিজনে অনেক ভালো করি, রেসপন্স ভালো পাচ্ছিলাম। ওই সিজনে আমরা ৬০ টন আম বিক্রি করছি কিন্তু। ৬০ টন? হ্যাঁ, আপনারা কি যে Facebook থেকে অর্ডার নিতেন লিস্ট তখন আমার পেজে ২৪০০ পেজে তখন হচ্ছে গিয়ে আপনার ফলোয়ার ৪০,০০০ এর মতো হবে আরকি। নাহিদস ওয়ার্ল্ড। নাহিদ চল্ড। আপনার পেজটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমরা দেখিয়েছি। ভেরিফাইড তো এখন? হ্যাঁ, এখন ভেরিফাইড আছে। ওকে। কিন্তু জুলাইতে এসে হঠাৎ করে আমার একদিনে ৳১.৫ লাখ আম জুলাই আন্দোলনের কারণে সরকার লকডাউন দিয়ে দেয়। তো আমার আম নষ্ট হয়ে যায়। ওই টাইমে আবার একটা হেনস্থার শিকার হই। আমার যেহেতু এখন পপুলারিটি তখন বাড়তেছিল মোটামুটি। আমার রেগুলার ভিডিও ব্যবহার করা হচ্ছিল। এই ভিডিওগুলো এক প্রতারক চক্র নিয়ে আপনার বিভিন্ন পেজে এনারা এড রান করত। এই এড রান প্রতারক করে চক্র অনেক শক্তিশালী এখন হয়ে ধরেন গেছে। আপনার ৳২,০০০ ধরেন আপনার ইলিশের কেজি এখন চলতেছে। উনারা করত কি ৳৫০০ ইলিশের কেজি দিত। যে ৬০% ৭০% অফারে চলতেছে। এখন আমার তো ভিডিও ব্যবহার করতেছে এবং উপরে ক্যাপশন দিত ৬০% অফারে। কারণ রেগুলার আমার অনেকেই ভিডিও দেখতেছে। এখন অনেকে যাচাই বাছাই করতেছে। হয়তো ভাবতেছে যে নাহিদের হয়তোবা অন্য পেজ। আচ্ছা অর্ডার করি এত কম দামে পাচ্ছি। তো এনাদের থেকে টাকাগুলো নিয়ে হচ্ছে গিয়ে মেরে দিছিল। একজন ভাই হচ্ছে গিয়ে ৳৪০,০০০ প্রতারণার শিকার হয়। এইসব করে। হ্যাঁ, মানে এদের কাছে অর্ডার হ্যাঁ। করে। তার আবার ভাই হচ্ছে গিয়ে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতা। ওহো! এখন অভিযোগটা ওখানে দেয় যে ওই ঢাকা কলেজে পড়ে এখন আমি তো আমার পেজে পরিচয় দেই যে আমি ঢাকা কলেজের স্টুডেন্ট, 3rd ইয়ার রানিং চলতেছে তখন। তখন আমাকে ওই ভাই ফোন দেয় কলেজ থেকে বলে আমি নর্থ কলেজে হচ্ছে কি সহ-সভাপতি বলতেছি। উনার নাম হচ্ছে গিয়ে মিন্টু। কল দিয়ে ডাক দেয়। তারপর উনি বলে যে, "তুমি এই করছো।" আমি ভাইকে সবকিছু খুলে সবকিছু বলি। বিশ্বাস করেন আমাকে মানে আমার বন্ধুর সাথে ছিল। আমি নিয়ে হলের ভিতরে একদম ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে আমাকে এত ভয় দেখায়, মেরে ফেলার থেকে শুরু করে তখন তো ছাত্রলীগ ভালো আপনার শক্তিশালী বলা যায়। এত কান্না করছি ভাই বলার বাইরে বললাম যে, "ভাই আমি নেইনি।" আমাকে মরার কয় যে, "আমরা এত করতেছি, তুই আমাদের ভাইয়ের টাকা মেরে খাবি এটা ওটা।" তখন আমার বিকাশে মোটামুটি আপনার লাখ টাকার উপর। আমি চিন্তা করতেছি যে যদি কোনভাবে এটা জেনে যায় টাকা নিয়ে নিবে। পরবর্তীতে আমাকে অফার করে তারা যে, "ভাই তুই পোলাপানের কিছু খরচ হলেও দেয়া লাগবে।" তো ওখানে তারা আমাকে হেনস্থা করে প্রায় ৩ ঘন্টা। মারার ভয় থেকে সবকিছু মিলে আমার থেকে প্রায় ৳১০,০০০ নিয়ে নিছিল কিন্তু। সে আবার কল দিয়ে আমাকে থ্রেট দিচ্ছে। তখন দেখতেছি যে না বিজনেস ভালো করতেছি, ভালোয়া। এখন টাকা পড়াও। ঢাকা কলেজে আমি নিজেই স্টুডেন্ট। আমি এখানে আর অন্যায় মাথা নত করব না। পরে আমি থানায় যাওয়ার চিন্তা ভাবনা করি। থানাতে গিয়ে বলি যে, "ভাই আমি এখন থানায় যাবো। আপনি যা পারেন করেন। প্রয়োজনে ঢাকা কলেজে আর পড়ব না।" আমি এটা মানি নেওয়ার মতো ছেলে না। আমাকে ভালো লাগতেছে না। তারা এইটাকে ভয় পেয়ে আবার টাকাটা আরকি ফেরত ফেরত দিয়ে যায় আরকি আপনার। তো এই প্রতারণার শিকারের কারণে আমি এরকম হেনস্থার শিকার হইছি। লকডাউনে আমরা প্রায় ৳১.৫ লাখ মতো আবার আম পচে যায়। তারপর আবার শুরু করি। তারপর আবার বন্যা আসে আপনার। তখন আবার কুরিয়ার বন্ধ হয়ে যায়। মোটামুটি ওখানে আবার ৳১,০০,০০০ মতো আপনার আরকি আমের কুরিয়ার নষ্ট হয়েছিল আরকি। তো সবকিছু মিলায় আমরা আবার কাভার করতে পেরেছি। ওই টাইমে আমি আন্দোলনে এবং হচ্ছে গিয়ে আপনার মানে বন্যার সময় আমরা ফুল টিম কিন্তু বিজনেস বাদ দিয়ে আমরা সাপোর্ট দিছিলাম ওইখানেই। আমাদের এখান থেকেই ত্রাণ সংগ্রহ করে গিয়েছিলাম। তো মোটামুটি প্রবাসীরা সন্তুষ্ট ছিল। তারা আবার মানে পরবর্তী মাস থেকে আমরা ভালো অর্ডার পাইছিলাম। মাছে ভালো যাচ্ছে কিন্তু আপনার এবং সবথেকে প্লাস পয়েন্ট যেহেতু মাছটা নিজে দেখে দিচ্ছি এবং আমার নিজস্ব রাইডার।
তখন অব্দি আমি আরো ২ জন বাইক রাইডার নিয়েছি। ২ টা বাইকও কিনে ফেলছি কিন্তু। যেহেতু আমার রেগুলার ভালো পার্সেল যাচ্ছে আপনার, অগ্রিম কোনো টাকা দেয়া লাগবে না। কারণ ফেক পেজ আমার ভিডিও ব্যবহার করে প্রতারণা করতেছে। পাশাপাশি আরো অনেকগুলা করতেছে। তো কাস্টমার এত ভয়ে আর অর্ডার করে না। অগ্রিম টাকা দেয়া লাগবে না। আপনি মাছ বাসায় যাবে, রাইডার আপনার মাছ খুলে দেখাবে, আপনি চেক করে টাকা দিবেন। বাজারে গেলে আপনি মাছ দেখে নিচ্ছেন, সেইখানে আপনি আমার কাছে অর্ডার করলে আপনার বাসায় মাছ নিয়ে যাচ্ছে। আপনি মাছ দেখে নিতে পারতেছেন, ওজন করে নিতে পারতেছেন, মাছ হুম। হাতে পেয়ে টাকা দিতে পারতেছেন। ইলিশে কিন্তু এখনো আমি কম প্রফিট করি। বাজারের তুলনা করলে হবে না। ঘাটে গেলে অরিজিনাল যে একদম রূপার ইলিশ যেটা পদ্মার মাছ, এখন তো ইন্ডিয়ান মাছ অনেক পাওয়া যায়। কিন্তু অরিজিনাল যেটা এটা কিন্তু আমরা একদম যা প্রফিট না করলেন এভাবে দিচ্ছি। অর্ডার কোয়ান্টিটিটা মোটামুটি বেড়ে যায়। কত অর্ডার থাকে এখন আপনার পার ডেইলি? অন এভারেজ আপনার মনে করেন ২৫০ থেকে ৩০০ কেজিও মাছ যায়। শুধু ইলিশ? না, শুধু ইলিশ না আপনার, ইলিশ এত পাক সব বের মিলিয়েই মাছ। এখন মানে ইলিশ, চিংড়ি, হ্যাঁ, সামুদ্রিক মাছ সব হ্যাঁ, মিলিয়ে সব যায় হচ্ছে মিলায় আপনার যায়। ২০০ হ্যাঁ, থেকে ৩০০ কেজি। হ্যাঁ, ওকে। আপনার এমপ্লয়ি কতজন এখন? ৩২ জন। ৩২ জন ফুল টাইম? অফিসিয়ালি ৩২ জন কাজ করতেছে। আমরা এবার প্রায় আপনার হচ্ছে গিয়ে ২০০ টনের কাছাকাছি সেল করছি। মাশাআল্লাহ। আপনি সেলারি দেন কত প্রতি মাসেই? প্রায় ৳৬,০০,০০০ র মতো সেলারি দিচ্ছে এখন। কত সালে ৳৮০,০০০ বিজনেস ছিল এটা? ৳৮০,০০০ ধার করেছিলেন বললেন ফ্রেন্ডের কাছ ওটা থেকে। হচ্ছে গিয়ে ২২ এর শেষের দিকে। টাকা তো আপনার ধার করে তখন ছিল, তখনও ছিল না তো। টাকা তখনও ছিল না ইনফেক্ট। সো ২২ এর শেষের দিকে মানে ২৩ এর শুরু। তার মানে ২ বছরে আপনি ৳৬,০০,০০০ সেলারি দিচ্ছেন প্রতি মাসে। হ্যাঁ। আপনার বিজনেসের মানে প্রফিট কত এখন পর্যন্ত আপনার পকেটে ক্যাশ? আমরা স্বপ্ন দেখি ৫ বছর পর আমাদের রেগুলার ১,০০,০০০ কাস্টমার হবে। ১,০০,০০০ কাস্টমার যখন আমাদের থাকবে, তখন আমাদের আর প্রফিট এর দিকে ছড়া লাগবে না। এখন আমার একটা মানি সার্কুলার ভালো আছে। আমার ৭ টা বাইক নিজস্ব আছে আরকি। ৭ টা বাইক এখন নিজস্ব ডেলিভারি সিস্টেম আছে আমাদের। বিজনেসের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় যেটা, আমার কাছে যেটা শুনে এতক্ষণ শুনে মনে হচ্ছে ডেফিনিটলি আপনারা এতক্ষণ শুনবেন না। আমি তো অনেক শর্ট করে এখানে প্রচার করেছি। আমরা ২-৩ ঘন্টা আড্ডা দিয়েছি উনার সঙ্গে। সবচাইতে ইন্টারেস্টিং যেটা মাছের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে মাছটা পিওর কিনা, নাম্বার ১। যেই মাছটার কথা বলা হচ্ছে সেই মাছটা দিচ্ছে কিনা, মাছটা নষ্ট কিনা। ইলিশের ক্ষেত্রে আমরা দেখতাম ছোটবেলায় যখন আমরা ইলিশ কিনতাম বাজারে গিয়ে কান, কান থেকে লাল ওই যেটাকে কি বলে? কানসা বলে হ্যাঁ, বোধহয় ভিতরে না? কানসাটা পচা কিনা, ইয়া আছে কিনা? আমরা কিন্তু সুপার শপে গেলে ওই জিনিসগুলা দেখি। তো এই যে ইলিশ মাছ একটু যদি কোয়ালিটি ট্রাই করে ইলিশ মাছের কিন্তু স্মেলটা থাকে না। হ্যাঁ? আমার খুব প্রিয় একটা মাছ। সে কারণেই বলছি। সো এদের কাছ থেকে নিলে একটা সুবিধা হচ্ছে আপনি এদেরকে ধরতে পারবেন। কারণ ডেলিভারি ম্যানটাও তো এদের। হ্যাঁ, আমাদের নিজেদের। আপনাদের রিপিট কাস্টমার কিরকম? রিপিটে জাস্ট ৳৫০,০০,০০০ র মতো। শুধু মাছ। রিপিট কাস্টমার। এগুলো রিপিট নতুন কাস্টমার না। কাস্টমার ৳৫০,০০,০০০ সেল। আলহামদুলিল্লাহ। মাছ এবং আমবিলাই ৳১,০০,০০,০০০ র উপরে এখন মাসে কিন্তু সেল করছি আপনার। ওকে। কিন্তু এমনও মাস গেছে আমরা কিন্তু ৳৪,০০,০০০ প্রফিট বের করতে পারিনি। কিন্তু তারপর আমরা স্যাটিসফাইড। কারণ ওই কাস্টমারটা পুরো সিজন আমার থেকে আম নিচ্ছে, মাছ দিচ্ছে। ওই কাস্টমার আপনার রেগুলার কাস্টমার, ওই রে কাস্টমার আপনাকেই বারবার পোক করতেছে। দ্যাট ইস দ্যা থিং। এইটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ যে আমার কাস্টমার কখনো আমার কাছ থেকে সরে যাচ্ছে না এবং এই কাস্টমার কিন্তু আরো কাস্টমার নিয়ে আসে। নাই আমি জাতীয় মাছের ভিডিও কখনো করি নাই টু বি অনেস্ট। কিন্তু আমি আপনার পেজের লাইভ গুলা দেখেছি এবং দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে না, আপনার ভিডিওগুলো দেখি মাছের চেহারা দেখেই মনে হয় ফ্রেশ। আপনার কনফিডেন্ট দেখে ভাল লাগছে আমার কাছে। যে কারণে আপনার সাথে আমার আজকে বসা। তো আলহামদুলিল্লাহ এখন আপনারা যেটা প্রফিট করছেন সেটাকে আপনারা আবার রিইনভেস্ট করছেন। আমি যদি ভুল না হ্যাঁ, বলে হ্যাঁ। থাকি। বিজনেস ভ্যালুর জায়গাতে বলেন যে এটা কত কোটি টাকার বিজনেস হচ্ছে? স্বপ্ন দেখি যে হচ্ছে গিয়ে আমরা ৫ বছরের ভিতরে ৳১০০,০০,০০,০০০ র বিজনেস বানাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ এবং এটা সম্ভব এবং কিনা? আমার হ্যাঁ, ইনশাল্লাহ সম্ভব। আমি যখন বিজনেস শুরু করি ভাই আপনার, আমার ম্যাডাম, স্কুলের ম্যাডাম থেকে শুরু করে আমার আশেপাশের সবাই বাসায় গিয়ে কটু কথা বলছে এবং আমি বিজনেস করে যখন বাসায় যাইতাম, আমি রাইতে অনেক ক্ষেত্রে ভাত খাইতে পারিনি। কারণ কেন? কি বাসায় আমার আব্বু বলত, "এই কি করতেছে? বাসায় এত কটু কথা বলা লাগবে।" তো এইটা মানে এত কথা বলতো ভাই, আমি তো বললাম যে আমি লাস্ট ৩ বছরে আমার ভাই থেকে শুরু করে আমাদের ২ পরিবার কিন্তু অনেক বড় ভাই। কোন পরিবারের কোন সদস্যের সাথে লাস্ট ৪ বছরে যোগাযোগ করিনি। জাস্ট এটার জন্য। যদিও এখন নিজেরাই সবাই যোগাযোগ করতেছে। অনেকেই চাকরি চাচ্ছে। অনেক অফার আছে এখনো। অলরেডি তাদের অনেকের ছেলে আমার অফিসে কাজ করতেছে। অফিস থেকে ওই জায়গায় আছে ওই যে ভুতুড়ে জায়গা? না, এখন আমরা অফিস চেঞ্জ করছি। এখন আমার অফিসে যারা এমপ্লয়ি আছে আমি সবাইকে থাকা ফ্রি জায়গা দিছি। তারপর তাদের কাজ করার স্বাধীনতা আছে। অনেকে পড়াশোনা করতেছে এবং আমি যেহেতু এখনো রানিং স্টুডেন্ট, মানে এখন একজন অলরেডি বাসায় গেছে ১ মাস হচ্ছে গিয়ে তার পরীক্ষার জন্য ছুটি। কিন্তু সেলারি সে ফুল টাইম পাবে কিন্তু। মোটামুটি এবং সবাই স্টুডেন্ট ওখানে। বিউটিফুল। এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে কেউ যদি মাছের অর্ডার দিতে চায়, আপনার সঙ্গে যোগাযোগ করার কোনো ফোন নাম্বার যদি আপনি দিতে চান ভিডিওতে, চান? হ্যাঁ, 01719459791 এইটা আমার হচ্ছে গিয়ে WhatsApp নাম্বার। এটাতে কল দিলে হবে ইনশাল্লাহ। এইটা কি আপনার অর্ডার নাম্বারটাও এটা? হ্যাঁ, এটাতে অর্ডার এই ভিডিও যে দেখলেন যারা, যদি মনে করেন যে না ওর কাছ থেকে মাছ নিয়ে আপনারা টেস্ট করে দেখবেন এবং
এই ভিডিওতেও যা বলেছে সেটা সত্য কিনা। আমি কিন্তু এখন পর্যন্ত নিইনি এটা বাই দ্য ওয়ে। আমার আসলে শপিং সিস্টেমটা একটু আলাদা। বাট আমি টুডে অর টুমরো আপনার ওখান থেকে নিবো। নিয়ে আসলে দেখব যে আসলে ঘটনাটা কি? ইনশাআল্লাহ ভাই আপনি হ্যাঁ, দেখে জানাবেন। অবশ্যই পরিচয় দিয়ে নেয়ার দরকার নেই। হ্যাঁ, আপনি জাস্ট সাধারণ কাস্টমার হিসেবে নিজে নিবেন। ডেফিনিট নিয়ে দেখবেন যে নাহিদ সবাইকে সমানভাবে সার্ভাইভ করে কিনা। আমার একটা জিনিস মনে হয়েছে যে সোশ্যাল মিডিয়াতে তো অনেকেই অনেক ধরনের বিজনেস করছে। কিন্তু এই বিজনেসটা আমার কাছে মনে হয়েছে একটু ডিফারেন্ট। মানে মাছ নিয়েও বিজনেস করা যায়। আপনারা কি কেটে-কুটে পরিষ্কার করে দেন? হ্যাঁ, এখন আমরা কেটে দিচ্ছি। আমার নিজস্ব টিম আছে। এখন আপনারা কি ধরনের সার্ভিস দেন? আমরা এখন আপনার রেডি টু কুক একদম করে দিচ্ছি যারা চাচ্ছে। তবে আমরা বড় মাছ বিশেষ করে অনেকেই তো আমরা আদিমকালে যেটা আপনার আদিকালে বলতে আমার দাদা-দাদিরা আপনি হয়তো মনে থাকবে যে আগেকার কুটুম বাড়িতে যাওয়াই হতো আপনার বড় ধরেন ১৫-২০ কেজি সাইজের মাছ নিয়ে আপনার। রাইট। এটা আলাদা একটা ইমোশনাল জায়গা ছিল। এবং আশেপাশের ১০ বাসার মানুষ এসে জড়ো হয়ে দেখতো, এই কত বড় মাছ আছে, কাটার একটা আয়োজন হ্যাঁ, করে যেত। হ্যাঁ, হ্যাঁ। তো আমি এইটা নিয়ে এখন কাজ করতেছি যে ভাই এখন মাঝে পাওয়া যায়। আপনি যেমন ঢাকাতে আছেন। আপনি কিভাবে জানবেন যে আজকে পদ্মায় ১৫ কেজি কাতল ধরা পড়ছে? হ্যাঁ, এইটা একটা আমার 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 অনেক সময় মনে হয় যে মিথ্যা কথা বলে। হ্যাঁ, এ এটার অনেক বিষয় আছে। তারপর আপনার অনেকে লন্ডনে আছে, দেশের বাইরে আছে। তার টাকা আছে। আপনি চাচ্ছেন আপনার আত্মীয় আছে। কিন্তু কার মাধ্যমে নিবেন? এবং কথা হচ্ছে যে মাছটা যে আপনাকে দেওয়া হচ্ছে, ইন্ডিয়া থেকে প্রচুর মাছ আসে আপনার, মায়ানমার থেকে আসে। আপনাকে এটা এখন মায়ানমারেরটা দেওয়া হচ্ছে? নাকি হচ্ছে গিয়ে আপনার মানে অরিজিনাল নদীরটা দেওয়া হচ্ছে নাকি চাষেরটা দেওয়া হচ্ছে? তো এইটা আমরা দিচ্ছি যে আসলে আপনি স্বাদের গ্যারান্টি আপনাকে আমি দেব। এর থেকে তো আর কোন কথা নেই আপনার। আমি যদি আপনাকে কোয়ালিটির গ্যারান্টি দেই, স্বাদের গ্যারান্টি দেই, আপনি আর কি চাচ্ছেন? আমার অপমান করছিল কয়েকজন আমাকে যে আমি অনার্স শেষ করব, আমার ১০০ জন এমপ্লয়ি করব। আল্লাহর রহমতে এখন মোটামুটি ৪০ এর কাছাকাছি আছে। এখন আমার 40 রানিং কিন্তু। তো দোয়া করবেন যেন আসলে এইটা করতে পারি আরকি। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা একটা অসাধারণ এপিসোড এবং আপনারা অনেকগুলো ফুটেজ দেখেছেন এই ভিডিওর মাঝে। ওর সাথে যোগাযোগ করা বা ওর কাছ থেকে অর্ডার করার জন্য ফোন নাম্বারটাও এখানে দেয়া আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনারা যদি গল্পটা খুব মনোযোগ দিয়ে দেখে থাকেন, ওর আসলে কিছুই ছিল না। ৳১,০০০ নিজের পকেট থেকে বা সামহাউ বোনের কাছ থেকে নিয়ে শুরু। কিন্তু এই শুরুটাই কি করবে, কিভাবে করবে, কোন স্টেপের পরে কোন স্টেপ নিবে কিচ্ছু জানত না। যেখানে ঠেকেছে সেখানে শিখেছে। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ঠেকলাম যেখানে শিখলাম সেখানে। এবং সেখান থেকে সে থেমে যায়নি। পরবর্তী স্টেপ নিয়েছে। সে যে মাছের বিজনেস করবে সেটাও কিন্তু তার কোনো টার্গেট ছিল না। করতেই মনে হয়েছে Facebook এর পেজ দেখে যে না মাছের বোধহয় ভালো বিজনেস করা যায়। সেখানেও সে নির্ভয়ে স্টার্ট করেছে। বাধা পেয়েছে, অন্য রুটে গেছে। যেখানে বাধা পেয়েছে রুট পরিবর্তন করেছে এবং সে আজকে তার প্রতিষ্ঠানে এতগুলো এমপ্লয়ির ৳৬,০০,০০০ হচ্ছে সে সেলারি দেয়। এবং শুধু তাই না, প্রতি মাসে তার সেল থাকে কোটি টাকার কাছাকাছি। প্রফিট কত সেটা আমরা সেই জায়গাটায় যাচ্ছি না। কারণ তার স্বপ্ন হচ্ছে অনেক বড়। তো একটা ছেলে যে অনলাইনে বিজনেস করে ৳১,০০,০০,০০০ কাছাকাছি সেল করে প্রতি মাসে, এতগুলো এমপ্লয়ি সে খরচ দিচ্ছে এবং নট অনলি দ্যাট সে প্রায় ৳৫০,০০,০০০ কাছাকাছি তার অলওয়েজ মুভ করে এই বিজনেসে। তার মানে আপনি বুঝতে পারছেন যে সে কত বড় একটা জায়গায় চলে গেছে এবং মাত্র কি অনার্স সে 4th ইয়ারে পড়ে এবং সে এখন অনার্স পাসও করেনি। সম্ভাবনাটা কত বড়? নিঃসন্দেহে। আমি নাহিদ অনেক ধন্যবাদ জানাই আপনাকে যে আপনি মাত্র ৩ বছরে যে সফলতা দেখিয়েছেন, আ এটা কি নাহিদ ওয়ার্লডস নামেই থাকবে নাকি ভবিষ্যতে অন্য কোনো নাম? নাকি এটা লাইসেন্স করে নামেই রাখবো ইনশাআল্লাহ। এবং আমার চিন্তাভাবনা আছে যে আমার উত্তরাঞ্চলের যে মানুষ তাদের নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে এবং আমার ওখানকার ইয়ং জেনারেশনকে নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে। ওকে। আমি হাইলাইট করতে চাই সবথেকে বেশি যে অনেক প্রবাসী ভাইয়েরা ভাই অনেক কষ্টে টাকা ইনকাম করতেছে। তো তাদেরকে এক প্রতারক চক্র আপনার এই ইলিশ মাছ কম দামে দেওয়ার কথা বলে তাদের কিন্তু প্রচুর পরিমাণে টাকাটা হচ্ছে গিয়ে আত্মসাৎ করতেছে। যেমন মধ্যপ্রাচ্যে যারা থাকে আমি সবার সঙ্গে কথা বলি তো ভাই এত পরিমাণ কষ্ট করে তারা শখ করে মা-বাবার কাছে ধরেন আপনার ৮ কেজি ইলিশ ১০ কেজি ইলিশ পাঠাতে চাচ্ছে। তারা তো দেশের বাইরে থাকে দামটা জানে না। আমার ভিডিও অনেক পেজ থেকে ভিডিওটা নিচ্ছে। নেয়ার পরে কষ্ট করে তার মা-বাবাকে বলতেছে, "মা আপনার জন্য আমি ১০ কেজি ইলিশ পাঠাচ্ছি।" হা অথচ প্রতারক টাকা তার মেরে দিছে। এবং ২ থেকে ৩ বার বিভিন্ন কোড পাঠার কথা বলে, তারপর বলে যে ৩৫৯৯ পাঠান। তো ৯৯ পাঠাইলে হবে না, আবার ৩৬০০ পাঠাইতে হবে। মানে ধাপে প্রতারক করে এবং WhatsApp এ হ্যাক করে। মানে আমার অনুরোধ থাকবে যে আসলে ভাই আপনি যেখান থেকে নেন, কথা হচ্ছে গিয়ে আমি মাছ হাতে পাবো, টাকা দিব। এত কষ্টের টাকা যখন আসলে আমাকে ভাই ফোন দিয়ে অ্যাডভান্স দিবেন কান্নাকাটি না। করে, রাইট। আমার তো প্রচুর খারাপ লাগে যে একটা লোক ১৮ ঘন্টা ডিউটি করে ভাই কষ্টের টাকা মাকে টাকা পাঠাচ্ছে। এই টাকাটা কেউ মেরে দিচ্ছে। অথচ আমার ভিডিও ব্যবহার করতেছে। দুঃখজনক। এগুলো আমারও কিছু ভিডিও ব্যবহার করেছি রিসেন্টলি। আমি জানি এগুলো খুবই কষ্টকর। সো প্রিয় দর্শক এবং শ্রোতা সতর্ক হতে হবে। আজকে নাহিদকে নিয়ে আমি ভিডিও করলাম এবং নাহিদ এটা কি লিমিটেড কোম্পানি হয়েছে নাকি লাইসেন্স করা হয়েছে আপাতত? শুধু ট্রেড লাইসেন্স করা জাস্ট হয়েছে। করা হয়েছে। আমি দোয়া করি খুব যে এগুলো তো আসলে জানি না তো শিখতেছি এখনো। ইনশাআল্লাহ আপনার এই প্রতিষ্ঠান আমি যতদূর জানলাম আপনি একজন কনসালটেন্টও নিয়ে এসেছিলেন এর আগে। তার হ্যাঁ। সঙ্গে কথা হয়েছে। সো হুইচ ইস গুড। আপনি স্টেপ বাই স্টেপ ভাই আপনি আপনি তো আমাকে সব দিকেই পরামর্শ হ্যাঁ, দিচ্ছে। এবং আমি চাইবো যে আপনার এই বিজনেস
একটা বেঞ্চমার্ক হোক। হ্যাঁ? বলার আপনি সাথে হচ্ছে। আপনার স্বপ্ন আছে, সময় হাতে আছে, পরিশ্রম আছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সে তার জায়গাতে অনেস্ট। যতটুকু শুনেছি, বুঝেছি। তো ইনশাআল্লাহ হি উইল গ্রো। থ্যাংক ইউ প্রিয় দর্শক এবং শ্রোতা যারা এতক্ষণ আমাদের এই ব্র্যান্ডিং বাংলাদেশে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। শেষ বেলায় শুধু একটা কথাই বলব যে কোনো পরিশ্রমই কিন্তু আসলে বিফল হয় না। হুম? আপনি যদি ফেইলও হন, আপনি এট লিস্ট নলেজটা তো পেলেন এবং আপনি জানেন না যে ওই নলেজটা আপনার পরবর্তী জীবনে কোথায় কাজে লাগবে। সুতরাং নেভার গিভ আপ। কখনো থামবেন না। পরিশ্রমের ক্ষেত্রে পরিশ্রম করে যাবেন। সফলতা একদিন আসবেই আসবে। নাহিদ অনেক, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন আপনি। প্রিয় দর্শক এবং জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক এবং শ্রোতা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।